প্রচুর দোকানপাট হয়ে গেছে, মানে প্রচুর। সরস্বতী নদী আর দেখতেই পাওয়া যাচ্ছে না, কেশব সঙ্গম দেখতেই পাওয়া যাচ্ছে না, দুপাশে শুধু দোকান আর পাট, দোকান আর পাট। তো সেই মানাগ্রাম আর নেই, মানে এত দুঃখ লাগছে আমার, এত খারাপ লাগছে। সেই অপূর্ব সুন্দর গ্রামটা পুরো একটা বাজার হয়ে গেছে, মানে আমাদের বড় বাজারের মতন অবস্থা। এত খারাপ লাগছে, দুনিয়ার মানুষ, কোটি কোটি মানুষ, আর নদী তো প্রায় দেখাই যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার আরও উত্তরে, একেবারে তিব্বতের সীমান্তে অবস্থিত ভারতবর্ষের শেষ গ্রাম মানা গ্রামে। এই মানা গ্রাম ইতিহাসে প্রসিদ্ধ তার পৌরাণিক মহিমার জন্য। তো আমরা আজকে বদ্রীনাথ থেকে এখন যাচ্ছি হচ্ছে মানা গ্রাম। মানা গ্রাম বদ্রীনাথ থেকে 4 কিলোমিটার দূরে। তো মানা গ্রামের ইতিহাস তো অনেক। তো আমরা মানায় প্রায় পৌঁছে যাব, কাছাকাছি চলে এসেছি। তো আগে মানা গ্রামটা ঘুরে নিই, আর সেই সঙ্গে মানা গ্রামে যা যা দেখার সেগুলো দেখব, দেখে আমরা নিচে নেমে যাব। তো এখন প্রায় 12:30 মতন বাজে। আমরা এখন মানা গ্রামে যাব, বেশিক্ষণ থাকবো না, আধ ঘন্টার মধ্যে মানা গ্রাম দেখে আমরা রওনা দেব। মানা গ্রামে ঢুকতেই হৃদয় পুরো ভেঙে খান খান হয়ে গেল। কি ভেবেছিলাম আর কি দেখলাম। মানা গ্রামে ঢোকার প্রায় 1 কিলোমিটার আগে গাড়ি পার্কিং করতে হলো, কারণ সামনে এত গাড়ির ভিড় আর লাইন। গ্রামের গেটে পৌঁছতেই দেখছি সারি দিয়ে লাইন দিয়ে ঠিক দুর্গাপুজোর প্যান্ডেলের মতন মানুষ যাচ্ছে আর আসছে। তো চলে এসেছি আমরা মানা গ্রামে। এটাই হচ্ছে মানা গ্রাম ঢোকার মূল গেট। তো আগেরবার আমরা ব্যাস গুহা, গণেশ গুহা দেখে এসেছি। তো এবার আর আমি ব্যাস গুহা, গণেশ গুহা যাব না, সরস্বতী নদী আর ভীমপুলটা দেখতেই যাব। আর এবার এত লোক, বা এ তো পুরো মেলা লেগে গেছে। সেই আগের মতন সিম্পল মানা গ্রাম আর নেই, সেই সুন্দর মানা গ্রাম আর নেই। এত পুরো বিজনেস এরিয়া হয়ে গেছে, মানা গ্রামের সেই সিম্পলিসিটি আর নেই। তো প্রচুর হোটেল হয়ে গেছে, দোকান হয়ে গেছে চতুর্দিকে, মানে পুরো মেলা, প্রচুর পিঠু গাড়ি এইসব হয়ে গেছে। তো যাই হোক, আগের বার এসে খুব ভালো লেগেছিল, পুরো সিম্পল একটা গ্রাম ছিল, পাহাড়ি গ্রাম। তো দেখা যাক কেমন লাগে। 2018 সালে যখন মানা গ্রামে আসি, তখন এই গ্রামে সত্যি বলতে একটাও দোকান ছিল না। না ছিল কোনো হোমস্টে, না ছিল কোনো খাবারের দোকান, না ছিল কোনো উল এইসব পসরার দোকান। পুরো গ্রামটা গাছে গাছে ভরা ছিল, আপেল গাছ, চিনার গাছ, আরও নানান রকম পাহাড়ি গাছে ভরা ছিল। আয়ুর্বেদিক জড়িবুটি বিক্রি করত গ্রামের মহিলারা বাড়ির সামনে একটা ওই চাতালে বসে, ওই চটের ওপরে বিছিয়ে। তো আমি আগেরবার এখান থেকে অনেক হার্বস কিনেছিলাম। সর্দি কাশির জন্য একরকম হার্বস ছিল, চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়ার। তারপরে গায়ের ব্যথা, জ্বরের হার্বস, এগুলো নানান রকম হার্বস কিনেছিলাম। তো দূরে ওই যে মানা গ্রামের মন্দিরটি, এবং ওখানে চারপাশে পর্যটকরা দাঁড়িয়ে রয়েছে, কিছু একটা উৎসব মতন হচ্ছে। তো ওখানে কিছু বাসিন্দারা পুরাতন রয়েছে। আর এটা হলো ব্যাস গুহা, যেটা আগে ঘুরেছিলাম, তাই এবার যাব। এইটা হচ্ছে গণেশ গুহা আর ব্যাস গুহা যাওয়ার রাস্তা। অনেকটা উপরে উঠতে হয়, আমি আগেরবার গিয়েছিলাম, অনেকটা উপরে উঠতে হয়। তো এইবার আমি আর সেই জন্য যাচ্ছি না, এখানে ডিরেকশন দেওয়া আছে। তো আমরা ভীমপুল যাব, সরস্বতী নদী দেখব, আর কেশব প্রয়াগ দেখব। তো সেটার রাস্তা হচ্ছে এইদিকে, দুটো রাস্তা আছে। তো আগে ব্যাস গুহা, গণেশ গুহা দেখে এই দিকে যেতে পারেন। তো আমরা এটা যাচ্ছি না, আমরা শুধু সরস্বতী নদীর দিকটাই যাচ্ছি। মানা গ্রামের যেখানে মূল গেট,
বা দ্বার ভারতবর্ষের শেষ গ্রাম বলে সেখানে লেখা আছে, এবং পঞ্চপাণ্ডবদের স্বর্গারোহিণীর পথ বলেও লেখা আছে। সেই জায়গা থেকে সরস্বতীর উৎসস্থল প্রায় 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার আমরা আগে হেঁটেই যেতাম, কারণ দুপাশের প্রকৃতি এত সুন্দর ছিল। একদিকে ট্রাইবাল মানুষদের গ্রাম্য জীবন আর অন্যদিকে পাহাড়ের সৌন্দর্য। এই দেখতে দেখতে আমরা খুব সহজেই ওপরে উঠে গিয়েছিলাম। কিন্তু এবার দুপাশে দোকান পাট, খাবারের দোকান, হোমস্টে আর প্রচুর নেপালি মানুষ এসে পিঠু নিয়ে দাঁড়িয়ে আছে পিঠে করে এই 1.5 কিলোমিটার নিয়ে যাবে বলে। তো রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগছিল না, একদম ঘিঞ্জি লাগছিল। প্রচুর পাঞ্জাবি, গুজরাটি, রাজস্থানের মানুষ এসে এখানে দোকান খুলে সোয়েটার, চাদর, খাবার এইসব পসরা বিক্রি করছে, রং বেরঙে পোস্টার লাগিয়ে রেখেছে। বড্ড বিরক্ত লাগছিল এই রাস্তা দিয়ে হাঁটতে, কিন্তু তবুও সরস্বতী নদীর উৎসটা দেখতে চাই বলে গিয়েছিলাম। আর আমার ছেলে এবং অভিষেককেও দেখাতে চেয়েছিলাম। ওদেরকে আমি যেভাবে বর্ণনা করেছিলাম এত সুন্দর জায়গাটা, কিন্তু ঠিক তার ততটাই খারাপ আমার অভিজ্ঞতা হলো এসে। নিচে সরস্বতী নদী বয়ে চলেছে তার শ্বেত ও শুভ্র রং নিয়ে। এখানে একটি প্রয়াগ আছে, অলকানন্দা ও সরস্বতী নদীর মিলনস্থল, যেটিকে কেশব প্রয়াগ বলা হয় উত্তরাখণ্ডে। কিন্তু কেশব প্রয়াগও এখন ঠিকঠাক দেখতে পাওয়া যায় না। তো সরস্বতী নদী এই বয়ে যাচ্ছে, এই অংশটুকুই দোকানপাটের ফাঁক দিয়ে দেখতে পারলাম, কিন্তু সরস্বতী আর অলকানন্দার মিলনের জায়গাটা চোখে পড়ল না। তো যাই হোক, এইভাবে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম ভীমপুল। এই পাহাড়টি আর তার নিচে একটা ন্যাচারাল পুল আছে। ন্যাচারাল পুল মানে মাঝখান থেকে সরস্বতী নদী বয়ে গিয়েছে আর এপাশ থেকে ওপাশ জুড়ে রেখেছে একটা পাহাড়। তো এই যে স্বর্গারোহিণীর রাস্তা, এই রাস্তায় আবার পঞ্চপাণ্ডবের মূর্তি বসিয়েছে আর একটা গেট করেছে সাদা রঙের। তো সেখান থেকে মানুষ আবার ওই দিকে যাচ্ছে বেশ খানিকটা দেখার জন্য। আসলে ধর্মকে কি করে ব্যবসা করতে হয় তা মনে হয় ভারতবাসীদের থেকে ভালো কেউ জানে না। এই ভীমপুল এবং তার আশেপাশে একটাও দোকান ছিল না, কিন্তু এখানে একটা সরস্বতীর মন্দির বানিয়ে আর একটা পঞ্চপাণ্ডবের মূর্তি বানিয়ে ব্যবসা শুরু হয়েছে। তো এই যে আমরা সরস্বতী নদীর উৎসস্থলে চলে এসেছি। তো আমরা সরস্বতী নদীর উৎস চলে এসেছি। এখানে প্রচুর ভিড়, মানে প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তো ঠেলাঠেলি করে রীতিমতো আসতে হচ্ছে। সে আগেরকার মতন আর নির্জন নিরিবিলি নেই। আর এখানে একটা সরস্বতী মন্দির হয়েছে, তো দেখাচ্ছি পুরোটা। সরস্বতী নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু উৎপন্ন হওয়ার পর সে অন্তঃসলীলা হয়ে যায় এবং পাহাড়ের গুহার ভেতর দিয়ে বয়ে চলতে 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 এই মানা গ্রামে এসে সে গুহা থেকে নির্গত হয় এবং দৃশ্যমান হয়, এবং তারপরে এই বদ্রীনাথের আগে সে আবার অন্তঃসলীলা হয়ে যায় এবং মনে করা হয় প্রয়াগরাজে এসে গঙ্গা যমুনার সঙ্গে সে মিলিত হয়েছে। তো এই অন্তঃসলীলা নদী যাকে প্রয়াগরাজে দেখতে পাওয়া যায় না, তাকে একমাত্র দেখতে পাওয়া যায় এই মানা গ্রামে আসলে। এখানেই সে দৃশ্যমান, এবং কি অপূর্ব সুন্দরভাবে এই যে পাহাড়ের গুহার ভেতর থেকে দৃশ্যমান হয়ে বাইরে ঝর্ণার আকারে নেমে এসেছে এবং নিচে এসে কেশব মিলিত হয়েছে। আর এই যে পুলটার উপর আমি দাঁড়িয়ে আছি, এই পুলটাকে বলা হয় ভীমপুল। এটা হলো একটা ন্যাচারাল পুল, মানে পাথর দিয়ে তৈরি, প্রাচীনকাল থেকে একইভাবেই চলে আসছে। মনে করা হয় যে পঞ্চপাণ্ডবরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সরস্বতী নদী পার করতে পারছিল না বলে তখন ভীম এই পুলটা বানিয়ে দিয়েছিল। তো সেই পুলটার উপরেই এখন দাঁড়িয়ে আছি। সরস্বতী নদীর জলের রং কিন্তু ধবধবে সাদা, আর এই সরস্বতী নদীর তীরেই প্রাণ ত্যাগ করেছিলেন দ্রৌপদী।
পঞ্চপাণ্ডবরা এই স্বর্গারোহিণীর যাত্রায় একে একে প্রত্যেকে মারা যায়, একমাত্র যুধিষ্ঠির পৌঁছতে পেরেছিলেন স্বর্গারোহিণীতে। তো প্রথম যিনি মারা যান দ্রৌপদী, তিনি মানা গ্রামে এই সরস্বতী নদীর তীরেই তার প্রাণ ত্যাগ করেছিলেন। এই পৌরাণিক মাহাত্ম্য মহাভারতে রয়েছে, ফলে এই গ্রামটি কিন্তু মহাভারতের সময় থেকেই বিখ্যাত। আর এই গ্রামটি থেকে মাত্র 13 কিলোমিটার ওপরে গেলেই তিব্বতের বর্ডার শুরু হয়ে যায়। তো এরপরে আর সাধারণ মানুষদেরকে অ্যালাউ করা হয় না, এরপরের রাস্তায় আর্মিরাই যেতে পারে। তবে এই পুরো জায়গাটা এত সুন্দর ছিল এবং এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানকার, যেটা এখন মানুষ, দোকান পাট আর একটা সরস্বতী মন্দির হয়ে পুরো নষ্ট হয়ে গেছে। এখানে যেন মেলা লেগে গেছে। পেছনের ওই পথ দিয়ে, মানে সাদা গেট যেটা, ওখান থেকে পঞ্চপাণ্ডবরা স্বর্গারোহিণীতে যাত্রা করেছিল। তো এই মানা গ্রাম পর্যন্ত দ্রৌপদী আসতে পেরেছিল। তারপরে নকুল সহদেব ওই দূরে বসুধরা ফলস পর্যন্ত যেতে পেরেছিল। তো একে 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 তারপর সব পাণ্ডবরা মারা গেছিল। তো এই পর্যন্তই আমরা আসলাম, আর এগোচ্ছি না, কারণ লোকারণ্য, কোটি কোটি মানুষের ভিড় এই রাস্তায়। তো এবার আমরা ফিরে যাব, ফেরার পথে পা বাড়াবো, কারণ সেই মানা গ্রামের সৌন্দর্য আর পেলাম না, আর সেই আমেজও নেই। তো যাই হোক, সরস্বতী নদীর দর্শন করতে এসেছিলাম, দর্শন করলাম, ভালো লাগলো। কিন্তু প্রচুর প্রচুর মানুষ, প্রচুর দোকান পাট, পুরো মেলা লেগে গেছে এখানে। অদ্ভুত, মানে অসহ্য লাগছে আমার। তো আমরা আবার বেরিয়ে যাব। মানা গ্রাম দেখে এত বিরক্ত লাগলো যে মুডটাই অফ হয়ে গেছিল। হার্শিল ঠিক যতটাই প্রাকৃতিক আছে, ন্যাচারাল আছে, যতটাই সুন্দর আছে, মানা গ্রাম ঠিক ততটাই নষ্ট হয়ে গেছে। আগে হার্শিলের মতনই একদম সুন্দর ছিল, পর্যটক প্রায় ছিল না বললেই চলে, বেশ কয়েক ঘর মানুষজন ছাড়া আর কিচ্ছু ছিল না এখানে। তো যাই হোক, ফিরে আসলাম। ফেরার পথে পেলাম বৃষ্টি, আর পাহাড়ের বৃষ্টি কিন্তু ধস নামার সম্ভাবনা বাড়িয়ে দেয়। প্রচুর বৃষ্টি হচ্ছিল, নিচে অলকানন্দা উত্তাল হয়ে উঠছিল। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা নেমে গেলাম যোশী মঠের দিকে। তো বিষ্ণুপ্রয়াগের কাছে এসে দেখলাম বিষ্ণু, গঙ্গা আর অলকানন্দার মিলন, যেটি যাওয়ার সময় আমরা দেখিনি। অসাধারণ লাগছিল এখান থেকে বিষ্ণুপ্রয়াগ দেখতে। এই যে দেখুন, একদিকে অলকানন্দা আর একদিকে বিষ্ণু গঙ্গা, আর ঠিক তার ওপরে একটা ছোট্ট বিষ্ণু মন্দিরও নির্মাণ করা রয়েছে। তো এই জায়গাটা অপূর্ব লাগলো। তো এই জায়গাটা দেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম নিচের দিকে। পাহাড়ে বৃষ্টি হলে নদীগুলোর জল কিন্তু প্রচণ্ড বেড়ে যায় এবং হঠাৎ করে নদীগুলো ফুলে ফেপে উঠেছে। আর একটু নিচে নামতে যোশী মঠে এসে বৃষ্টি থেমে গেল, কিন্তু পাহাড়ের গায়ে তখন মেঘ লেপ্টে আছে। মেঘ ও পাহাড় যেন মাখামাখি করে দাঁড়িয়ে রয়েছে, আর চতুর্দিকটা সবুজে সবুজ, চোখ জোড়ানো একটা সবুজ। তো এই দেখতে দেখতে ফিরে এলাম রুদ্রপ্রয়াগের পথে।